সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি গুলশান থেকে গ্রেপ্তার। শেখ হাসিনার শাসনামলে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম টিভি বিতর্কে মুখোমুখি ট্রাম্প কমলা। এটি নিউজ দেখছেন। নিউজ আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আদ্রিতা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান থেকে মঙ্গলবার রাত 10:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তুলতে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান তিনি। ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি, সামুদ্রিক, শিল্প, যুব, অর্থনীতি, শ্রম, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের পর রাষ্ট্র সংস্কারে ঘোষিত 31 দফা সংস্কারের কাজ করা হবে। মঙ্গলবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সরকারের লুটপাট, অর্থ পাচার করার কারণেই দেশে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ বেড়েছে। এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। এ সময় এত দ্রুত সব সমস্যার সমাধান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় মন্তব্য করে তাদের কিছুটা সময় দিতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। আমরা শুধু 31 দফা সংস্কার দিয়ে নাই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করব। আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি, এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটু ধৈর্যের প্রয়োজন আছে। আমরা সকলে মিলে সে কাজটা করতে হবে। দখলদারি, চাঁদাবাজি আর নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। বিভিন্ন জেলায় ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তারা বলেন, যারা আওয়ামী লীগের মতো এই পথে হাঁটবে তাদেরও একই পরিণতি হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লায় বলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। উদ্দেশ্য যতদিন না পূরণ হবে আমাদের। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে এই মতবিনিময় সভা। এই সভায় অন্তর্বর্তী সরকারের ক্রীড়া, যুব ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ফ্যাসিবাদের সুযোগ নিয়ে গত 15 বছর অনেকেই চাঁদাবাজি, দখলবাজি করেছে।
এখনো এমন মনোভাবে লোকজন রয়ে গেছে। আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বলেন, ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে। এতদিন ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই, এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলা ভবনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ 14 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও অন্য সমন্বয়করা। বিকেলে নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী ছাড়াও অন্য সব ফ্যাসিবাদীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অল্প কিছু মানুষ বৃহৎ একটু মানুষকে গোষ্ঠীবদ্ধ করে জিম্মি করে বিভিন্ন ব্যবসা পরিচালিত করছে। আজকেও যদি অন্য কিছু মানুষ অন্য কোন রূপে এই কাজগুলো করে তাহলে কি আমরা এগুলো সমর্থন করি? রাষ্ট্র পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত দেশে ছাত্র জনতা মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশে একথা বলেন তিনি। আমাদের যে গণ অভ্যুত্থান রয়েছে, আমাদের যে সংগ্রাম রয়েছে, সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা ভুল ভাবছি। এটি হচ্ছে যে ফ্যাসিস্ট একটা ট্র্যাপ। আমাদের এই ফ্যাসিস্ট ট্র্যাপে আমাদের পা দেওয়া যাবে না। 5ই আগস্ট শুধুমাত্র স্বৈরাচারের উপকার খুনি হাসিনার পতন হয়েছে। এই পতন হওয়ার মধ্য দিয়ে আমাদের আরেকটি আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সুযোগ সুবিধা পায়, সেজন্য বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। সিলেট শিল্পকলা একাডেমিতে আরেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, এদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করার কাজ চলছে। আমাদের যে পরবর্তী কাজ সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থা এটা সম্পূর্ণ বিলোপ নিশ্চিত। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একমাত্র ভাইকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না ফারিন। ভাইয়ের সঙ্গে হাজারো স্মৃতি তাড়া করে ফিরছে তাকে। তাই বাবা মাকে সাথে নিয়ে ভাইয়ের খুনিদের বিচারের আশায় ছুটে এসেছেন আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করেছেন তার বাবা। বিস্তারিত জাবেদ আক্তারের প্রতিবেদনে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন মোহাম্মদ ফারহানুল ইসলাম ভুইয়া ওরফে ফারহান ফায়াজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল এই মেধাবী শিক্ষার্থী। রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফায়াজ। 18 জুলাই রাজধানীর ধানমন্ডি 27-এ পুলিশের গুলিতে মৃত্যু হয় ফারহান ফায়াজের। গান শটে তার মৃত্যু হয়েছে, সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে। ফারহান ফায়াজ এই আন্দোলনে আসার আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা হচ্ছে যে এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব। মঙ্গলবার ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভুইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেন। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। উপযুক্ত শাস্তির আমার যারা খুন করেছে তাদের ফাঁসি হোক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক 2 মন্ত্রী ওবায়দুল কাদের ও আনিসুল হক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা সহ 54 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব।
ফারহান ফায়াজের ছোট বোন ফারিন বলেন, ভাইকে হারিয়ে সারাক্ষণ তার মন কাঁদে। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। উপযুক্ত যেন বিচার হয় এর জন্য আমি এসেছি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। দেশের সংবিধান ও বিচার বিভাগের সামগ্রিক সংস্কার দরকার জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ব্যক্তির বদল হলেই হবে না, ব্যবস্থার পরিবর্তন জরুরি। মঙ্গলবার বিকেলে নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের নামে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বলেন, উন্নয়নকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার। 18 জুলাই উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের 4র্থ সেমিস্টারের শিক্ষার্থী আসিফ হাসান। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অদম্য সাহসী এই শহীদের যমজ ভাই রাকিব হাসান যেন মনে করিয়ে দেন শহীদ মীরমুগ্ধ তার যমজ ভাই স্নিগ্ধের একই ধরনের হৃদয় নিংড়ানো গল্পকে। আসিফের সাথে আমার আপার কথা হচ্ছিল, বলছিল যে একজনের গায়ে গুলি লাগছে, আমি তাকে পানি খাওয়াচ্ছি, পরে কথা বলবো, এই বলে সে শেষ কথা বলছিল, ফোন কেটে দিয়েছিল। তারপর আর কথা হয় নাই। তার কিছুক্ষণ পরে শুনলাম যে আসিফের গায়ে গুলি লাগছে। উত্তরা বিএনএস সেন্টারের ওখান থেকে ওর কিছু বন্ধুরা মিলে হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তারেরা বলে যে এতে আসার আগেই মারা গেছে। আসিফকে ভোলেনি তার শিক্ষাঙ্গন। তাঁর স্মৃতি ধরে রাখতেই আসিফ চত্বর নামে স্মৃতিফলক উন্মোচন করে নর্দার্ন ইউনিভার্সিটি। বিকেলে স্থায়ী ক্যাম্পাসে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে আসিফের রক্তমাখা শার্ট সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে তার পরিবার। পুরো অনুষ্ঠান জুড়ে চোখের পানি ফেলতে দেখা যায় আসিফের বাবা মাহমুদ আলমকে। পাশে বসা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশকে আন্দোলনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সেই আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। মেট্রো রেল, পদ্মা সেতু, কয়েকটি উন্নয়নকে একটা প্রতীক হিসেবে, উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি। সংবিধান, আদালত সহ সব ক্ষেত্রে সংস্কার আনতে হবে বলেন তিনি। আমাদের এই সংবিধানে মানবাধিকারের কথা বলা আছে, আমাদের আদালতে মানবাধিকারের কথা বলা আছে, তারপরেও কিভাবে এই 16টা বছরে এত গুম খুন হয়েছে। আমাদেরকে এই যে আন্দোলনের মাঝখানে গুলি চালানো হয়েছে, সেই সংবিধান এবং আদালত আমাদের কিন্তু সেফগার্ড হিসেবে ভূমিকা পালন করতে পারে নাই। ফলে এই সামগ্রিক বিষয়ে আমাদের কিন্তু সংস্কারটি করা লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন হওয়া দরকার। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহের সঙ্গে পূজা উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পূজা দেখতে সীমান্তবর্তী এলাকার মানুষদের ভারতে যাওয়া নিরুৎসাহিতও করেছেন তিনি। আর ধর্ম উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরিফ জামালের রিপোর্ট। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী মাসে। সারা দেশে 32,000-এরও বেশি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় প্রায় 250 মণ্ডপে হবে দুর্গাপূজা। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে এক সভায় সনাতন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা মণ্ডপকে ঘিরে নিরাপত্তা জোরদার থাকবে। আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকরাও পালাক্রমে দায়িত্ব পালন করবেন। আজান এবং নামাজের সময় পূজা মণ্ডপের মাইক বন্ধ থাকবে। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জনে এসে একটা
শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের যেন দুর্গাপূজা দেখতে ভারতে যেতে না হয়, সেজন্য সীমান্ত এলাকায় ভালো পূজা মণ্ডপের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে। পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পূজার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসার ছাত্ররাও আগ্রহ প্রকাশ করেছেন। পূজা মণ্ডপগুলোর জন্য সরকার 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানান তিনি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে, উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। ব্রিফিংয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা বিগত সময় বিভিন্ন পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনার বিচার দাবি করেন। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত 53 বছরে আমরা পাইনি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল 2 মাসে হাসপাতালগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা জানান, এখনই জনসচেতনতা না বাড়ালে মৃত্যু ঝুঁকি আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। নীরব ঘাতক এডিস মশা। এবছরের শুরু থেকেই বেড়ে যায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। জানুয়ারি ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলেই এ রোগের প্রকোপ বাড়ে। মাঝখানে কমে এলেও নতুন করে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 16,000-এর বেশি। তরুণ, মধ্যবয়সী এমনকি বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। কিছু বুঝে ওঠার আগেই তাদের শরীরে দেখা দিচ্ছে নানা জটিলতা। ডেঙ্গুর পরে আমার শ্বাসকষ্ট হয়েছিল আর বুকে পানি, খুব খারাপ লাগতেছে আর কথা কষ্ট হইতেছে। আমার শরীর ব্যথা ছিল, লড়তে পারে না, তারপরে মাথা ঘুরে পড়ে যায়, হাত পা চলে না। চিকিৎসকরা জানান, চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় 100 ছুঁই। আর আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 312 জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও ভর্তি হয়েছেন আরও 303 জন রোগী। যদি বারবার বমি হয়, যদি 3বারের বেশি পাতলা পায়খানা হয়, শরীর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, রোগীর ব্লাড প্রেশারটা কমে যায়। জ্বরের 3য় দিন থেকে 7ম দিনের মধ্যে যে কোনো দিন রোগী কিন্তু আমাদের ক্রিটিক্যাল ফেজে ঢুকে যায়। তার পানিটা রক্তনালী থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। ডেঙ্গু জ্বর থেকে নিজেকে রক্ষা করতে তিনি তুলে ধরেন নানা পরামর্শ। যখন এই সময় যদি জ্বর আসে, আপনারা অতি দ্রুত ইভেন প্রথম দিন অথবা দ্বিতীয় দিনই আপনারা অন্তত ডেঙ্গু টেস্টটা করে ফেলবেন, যেটাকে আমরা বলি CBC-1। দেখা যায় যে ডেঙ্গু মশাকে দিনের বেলায় কামড়ায়। ফুলাতা জামা কাপড় পরবেন, মস্কিটো রিপেলেন্ট কিছু ক্রিম পাওয়া যায়, আপনি ওগুলো একটু ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু মশা কামড়াতে পারবে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তি পর্যায়ের সচেতনতা যেমন প্রয়োজন, একই সঙ্গে তাদের দাবি বর্ষাকালে নয়, বরং শীত মৌসুমে যেন সরকারি অবকাঠামোগত কাজ এবং রাস্তা খোঁড়াখুড়ির কাজটি সারা হয়। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। কম বৃষ্টিপাত ও জনসচেতনতা বৃদ্ধির ফলে ঝিনাইদহে কমে এসেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে হাসপাতালগুলোতে আসন সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি থাকায় বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। অভিযোগ আছে ওষুধ ঘাটতিরও। বিস্তারিত জানাতে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, ঝিনাইদহের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন এবং সেক্ষেত্রে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন? আজরিতা, ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালে। এটা প্রথমত 100 শয্যা হাসপাতাল ছিল, ঠিক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং আমার
পেছনটিতে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে 250 শয্যা, মানে সব মিলিয়ে 250 শয্যার হাসপাতাল। তো এখানে আমরা সকাল থেকে এসে দেখেছি যে রোগীদের ভোগান্তি বা ওষুধ ঘাটতির ব্যাপারটাও দেখেছি, সেই সাথে সাম্প্রতিক আরেকটা বিষয় যে ডেঙ্গুর যে ব্যাপারটা দেখেছি। তো সব মিলিয়ে আমি আপনাদের যদি একটু বলি যে রোগীদের প্রচুর চাপ এখানে। ঝিনাইদহ জেলার যে এখান থেকে সদর, মাগুরা এবং চুয়াডাঙ্গার কিছু অংশ এখানে কিন্তু এসে থাকেন। তবে বলি যে 250 শয্যা থাকলেও এখানে কিন্তু রোগী থাকে প্রায় 1000-এর কাছাকাছি ভর্তি থাকে। হ্যাঁ, সেই কারণটাতে আসলে বাধ্য হয়ে মেঝেতে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। কিছু মানে এই সময় আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন রোগীর চাপ থাকলে এখন অন্তত বাধ্য হয়েও তাদেরকে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে, সেই একটা বিষয় আছে। এবং সেই সাথে আমি কথা বলেছিলাম যে রোগীদের সাথে, তারা বলছিলেন যে ঔষধের একটা ঘাটতির ব্যাপারটা বলছিলেন, যে যারা হার্টের পেশেন্ট বা যারা স্ট্রোক করে আছেন তাদের অনেক দামি দামি ওষুধ কিছু ব্যবহার করতে হচ্ছে, যেগুলো এক একটা ইঞ্জেকশনের দাম কিন্তু 700 টাকা, 800 টাকা, বা কিছু কিছু ইঞ্জেকশন আছে 1000 টাকার উপরে, যেগুলো তাদেরকে প্রতিদিন 2টা করে দিতে হচ্ছে, যেটা কিনতে হচ্ছে। এই বিষয় এগুলো যদি তারা সরকারিভাবে পেত তাদের জন্য অনেক ভালো হতো, এটাই বলছিলেন। পাশাপাশি বেশিরভাগ ঔষধই কিন্তু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে, স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনে আনছে, আমরা এতটুকু পর্যন্ত এটাও জানতে পেরেছি। তবে গ্যাস্ট্রিকের ঔষধ এবং সেই সাথে নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো শুধুমাত্র এখান থেকে দিচ্ছে, তারপর সবাইকে না। আর খাবারের ব্যাপারটা যদি একটু বলি, খাবার প্রতিদিন বাজেট থাকে 250 রোগীর জন্য, কিন্তু এখানে রোগী থাকে কিন্তু 1000-এর কাছাকাছি। তো সকলকে কিন্তু খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা বলছিলেন যে সরকারি যে বাজেট আছে তার বাইরে তো তাদের যাওয়ার কোনো সুযোগ নেই, এটাই হচ্ছে একটা বিষয়। আর ভোগান্তির আরেকটা বিষয় বলি, যারা এখানে রোগীর স্বজনরা আসেন, রোগী দেখতে আসেন, তাদের কিন্তু মোটরসাইকেল পার্কিং এর একটা সমস্যা আছে, এটা যাতে দ্রুত সমাধান করা যায়। তো সব মিলিয়ে এইভাবেই চলছে ঝিনাইদহ সদর হাসপাতালের কার্যক্রম। ইমন, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ থেকে ডেঙ্গু প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী ইমন হাসান। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাদের প্রথম টিভি বিতর্কে অর্থনীতি, কর আরোপ ও গর্ভপাতের বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। এ সময় বিতর্ক মঞ্চে ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। হাসি মুখে করমর্দন করেন দুজনে। এরপর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। 90 মিনিটের এই বিতর্কে অর্থনীতি, মূল্যস্ফীতি, অভিবাসন ও সীমান্তে নিরাপত্তা, গর্ভপাত ও প্রজনন অধিকার নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন তারা। And I am actually the only person. I'll give you 2 minutes. First of all, I have no sales tax. That's an incorrect statement. She knows that. We're doing tariffs on other countries. Other countries are going to finally, after during this debate, but I would like to let Vice President Harris on the economy here. Well, I would love to. দাদির লাশ দাফনের জন্য খাটিয়া আনতে গিয়ে মারা গেলেন নাতি রাসেল মোল্লা সহ 3 যুবক। এ সময় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল মোল্লার দাদি। রাতেই হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে আনা হয়। বুধবার রাত 1:30টার দিকে রাসেল মোল্লা সহ আরও 4 জন নিকটবর্তী মসজিদ থেকে লাশের খাটিয়া আনতে যান। ফেরার পথে নড়াইল ঢাকা মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী মুরগিবাহী একটি ট্রাকের চাপায় রাসেল মোল্লা, শামীম শেখ ও জিয়া বিশ্বাস নামের 3 জন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা সকলেই লোহাগড়া উপজেলার মাইট কুমড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় হাবিবার শেখ নামের আরও একজন গুরুতর আহত হন। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। বিকেল 4:30টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
অবহেলা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ১৫০ বছরের পুরনো বরিশালের ঐতিহ্যবাহী একমাত্র পাবলিক লাইব্রেরিটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ২০ বছর ধরে বন্ধ লাইব্রেরির কার্যক্রম। জরাজীর্ণ ভবন, নষ্ট হয়ে গেছে মূল্যবান সব বই ও আসবাবপত্র। বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবিরের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরীর বিবির পুকুর পাড়ে 1853 সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল পাবলিক লাইব্রেরি। বিখ্যাত চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের মতো জ্ঞান তাপসও ছিলেন এই লাইব্রেরির পাঠক। 1985 সালে শহরের বাদ রোডে নতুন ভবন করে স্থানান্তর করা হয় পাবলিক লাইব্রেরিটি। 15 বছর লাইব্রেরিটি পাঠকের পদচারণায় মুখরিত থাকলেও 2004 সালে বন্ধ হয়ে যায়। নেই দরজা, জানালা, এমনকি বিদ্যুৎ সংযোগও। নষ্ট হয়ে গেছে মূল্যবান সব বই ও ডকুমেন্ট। আসবাবপত্র থেকে শুরু করে সীমানা প্রাচীরও ভেঙে ফেলা হয়েছে। দেখভালেরও নেই কেউ। অস্তিত্ব বলতে রয়েছে জরাজীর্ণ ভবনটি। ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিটি রক্ষার দাবি বরিশালবাসীর। লাইব্রেরি জানলা খুললে খুললে লইয়ে যাইতে আছে টোকাইরা। পাবলিক লাইব্রেরি বই বৃষ্টিতে ভিজা যায়, আমি পলিথিন দিয়া আটকাই রাখতে আছি। আমাদের সেই পাবলিক লাইব্রেরি এখন একটা অন্ধকারাচ্ছন্ন। আরজ আলী মাতুব্বরের মতো একজন জ্ঞান তাপস সৃষ্টি হয়েছে এই বরিশাল পাবলিক লাইব্রেরির মাধ্যমে। পুরানো যে স্মৃতি রক্ষা সব জায়গায়, শুধু বরিশাল না। একটি সুশীল সমাজ যদি গড়ে তুলতে হয়, আগামী প্রজন্মকে যদি সুস্থ নাগরিক হিসেবে যদি গড়ে তুলতে হয়, পাবলিক লাইব্রেরির বিকল্প নেই। ভবনটি ব্যবহারের উপযোগী হলে তবেই লাইব্রেরিটি পুনরায় চালুর উদ্যোগ নেবে প্রশাসন। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অনুরোধ করেছি যে তারা তো যেহেতু কারিগরি জ্ঞান সম্পন্ন এই ক্ষেত্রে, তারা বিল্ডিংটি পরিদর্শন করে এটার কোন পর্যায়ে আছে সে সম্পর্কে একটি মতামত দেবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টেকসই উন্নয়নের জন্য কাজ করা দেশের 39টি প্রতিষ্ঠান পেয়েছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড 2024। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে 16টি বিজয়ী ও 23টি জনপ্রিয় ব্র্যান্ডকে এই সম্মাননা দেওয়া হয়। এবছর 9টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। 8টি গ্র্যান্ড জুরি প্যানেলে 37 জন ক্যাটাগরি বিশেষজ্ঞ দল বিজয়ী ব্র্যান্ডগুলোকে বাছাই করে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বলেন, এই ধরনের আয়োজন শুধুমাত্র অর্জনের স্বীকৃতি নয়, সহযোগিতা ও প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ। এবছর 9টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের বলিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 1:30টার দিকে তার মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি জয়ন্তর লাশ তার পরিবারের কাছে তুলে দেয়। এর আগে গত সোমবার ভোরে উপজেলার ধনতলা সীমান্তের 393 নম্বর পিলার এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় জয়ন্ত। এ সময় আহত হয় জয়ন্তর বাবা মহাদেব সহ 2 জন। জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার লাহেরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। এবারে বাণিজ্য সংবাদ, প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। নতুন নেতৃত্বে 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াতে চায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ব্যাংকটির উপর আস্থা রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে জানিয়েছেন খেলাপি ঋণ আদায়ের পরিকল্পনার কথা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। নতুন গতিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটিতে নতুন পরিচালনা পর্ষদ আর নিয়ন্ত্রণ মুক্ত এস আলমের। গ্রাহকদের কাছে এখন এটাই সবচেয়ে বড় ইতিবাচক বার্তা। যার হাত ধরে একসময় ইসলামী ব্যাংক বিশ্বের নামকরা ব্যাংকের তালিকায় পৌঁছে, সেই আব্দুল মান্নান এখন ব্যাংকটির নতুন চেয়ারম্যান। বলছিলেন সেই ব্যাংকের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। সেপ্টেম্বরের মধ্যেই আমরা মনে করছি যে সংকটের মূল দিক যেটা
সেটাকে আমরা সেটা শিকড়টা কেটে দেবো ইনশাআল্লাহ। এর পরের বছর যখন দেখবেন প্রতি বছর 10টা করে ব্যাংকে অতিক্রম করে চলে গেছে, গ্রাহক সেবার দিক থেকে এবং জনগণের যে কোনো ধরনের প্রয়োজন পূরণের দিক থেকে ইতিবাচক অবস্থায় চলে যাবে এবং এই ব্যাংকটা একটা শক্তিশালী ভিত্তি অর্জন করবে। 6500 জনবল, 200-রও বেশি শাখার এই ব্যাংকটিতে 20 লাখ গ্রাহকের আমানত 200 মানুষের হাতে, যার মধ্যে আছে খেলাপি ঋণও, যা আদায়ে শুরুতেই তৎপর ব্যাংকটি। যত বড় ব্যবসায়ী হন না কেন, তিনি আমার টাকা দেবেন না আর আমার ব্যাংক দুরবস্থায় পড়বে, এটা আমরা টলারেট করব না। আমাদের নিয়মাচারের মধ্যে যে সমস্ত জামানতের ব্যাপার যতটুকু আছে এটার ভিত্তিতে আমরা পদক্ষেপ নেব। এর বাইরেও অনেক পদক্ষেপ আছে, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে দেখব, আমরা কোর্টের মাধ্যমে দেখব, সামাজিকভাবে দেখব। আমি এমনকি বলেছি যে সমস্ত পার্টি টাকা আদায় করছে না, আপনারা ব্যানার নিয়ে গিয়ে সেখানে বসে পড়েন ওই বাড়ির সামনে। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকরা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, টাকা তুলতে গিয়ে ফেরত আসতে হচ্ছে তাদের। এক্ষেত্রে ব্যাংকটি বলছে এখানে জনগণের টাকা নিরাপদ, তাই তাদের কিছুটা ধৈর্য ধরার পরামর্শ। দীর্ঘদিনের কোনো সংকট আপনি ওভারনাইট অতিক্রম করতে পারবেন না, এই জন্য ধৈর্য ধরতে হবে। আপনারা আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুততার সাথে আপনাদের জন্য একটি অত্যন্ত আস্থার এবং শান্তির নিরাপত্তার জায়গা আশা করি এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তৈরি করতে সক্ষম হব। রেমিটেন্স সংগ্রহ বাড়াতে সব শাখায় আলাদা প্রবাসী সেবা ডেস্ক চালু করতে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বৃষ্টি ও বন্যায় বড় ধরনের ক্ষতির মুখে চাঁদপুর জেলার আখ ও পান চাষিরা। জলাবদ্ধতার কারণে পচে গেছে গাছ। চাঁদপুর জেলায় আখ ও পানের ক্ষতি 6 কোটি টাকারও বেশি। প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 30 বছরে এত বৃষ্টি, পানির ঢল আর বন্যা পরবর্তী এমন জলাবদ্ধতা দেখেনি চাঁদপুরবাসী। জেলার 635 হেক্টর আখের জমির মধ্যে 128 হেক্টরে পানি। সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 13 হেক্টর জমির আখ। বাকি আখও আক্রান্ত হচ্ছে ছত্রাক জাতীয় রোগে। লোকসান মেনে ক্ষেত থেকেই কম দামে আখ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষি অফিসের তথ্য মতে চাঁদপুর জেলায় এবার আখ আবাদে ক্ষতি প্রায় 2 কোটি টাকা। যায় মোটামুটি হয়েছে বন্যার পানি আমাদেরকে তলাই লই গেছে। যাই না যে আখগুলা বেচতাম 15 টাকা 20 টাকা, এই আখগুলা মনে করেন না 3 টাকা 4 টাকা মূল্য। কৃষি অফিস বা সরকারি মারফত থেকে আমাদেরকে যদি একটু লক্ষ্য করে দেখে তাহলে আমরা এই দুর্ভোগ থেকে একটু কাটতে পারবো। চাঁদপুরের হাইমচরের পানের খ্যাতি দেশ জুড়ে। ক্ষতির মুখে পড়েছেন এই উপজেলার পান চাষিরাও। কোনো কোনো বরজে হাঁটু পানি। শতাধিক চাষির পুরো পান নষ্ট হয়ে গেছে। অস্থায়ী বাঁধ দিয়েও রক্ষা করা যায়নি পানের বরজ। 10 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত ক্ষতির মুখে এক একজন চাষি। 20 লাখ টাকা ইনভেস্ট করছি, করার পরে আমি মনে করেন বেশি দিন হয় নাই, বছরখানিক হয়েছে, আমার চালানটাও উড়াইতে পারি নাই। আমরা হাইমচরবাসী চলি এবং ফুল ফ্যামিলি হাইমচরবাসী চলে এই পানের বরের উপরে নির্ভর করে। আমার 40-45 বছর বয়স, এই বয়সে এত পানি কোনো সময় দেখি না। চাঁদপুর জেলায় বছরে প্রায় 1645 মেট্রিক টন পান উৎপাদিত হয়, যার অর্থমূল্য প্রায় 98 কোটি 70 লাখ টাকা। এবারের বন্যায় জেলায় পানের ক্ষতি 4 কোটি টাকারও বেশি। যে ক্ষতি পুষিয়ে আনার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় বলেছি যে বিশেষ করে পানের প্রণোদনা সবচেয়ে আর্থিকভাবে দিলেই সুবিধা। আমরা সেই ধরনের যদি সরকারি নির্দেশনা পাই আমরা তালিকা করে তাদেরকে আর্থিক ক্ষতির জন্য প্রণোদনার আওতায় আনব। বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো কষ্টকর হবে প্রান্তিক কৃষকদের জন্য। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে দেশের বাইরের খবর। সহিংসতার আগুনে পুড়ছে ভারতের মণিপুর। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলছে লাগাতার লুটপাট ও অশান্তি। মৃত্যুর খবরও সামনে আসছে একের পর এক। মণিপুরের সহিংসতা শুরু হয় গত বছরের 3 মে। পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবাল জেলায় কারফিউ জারি করেছে। কিন্তু কেন এই সহিংসতা?
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার পর পেরিয়ে গেছে ১৬ মাস, তবুও ফেরেনি শান্তি। গত সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে ছড়িয়েছে সহিংসতা। এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এখন সবচেয়ে বেশি করে যে প্রশ্নটি উঠে আসছে তা হলো মণিপুরে কেন সহিংসতা থামছে না। এই লড়াইটা মূলত দুটি জাতিগোষ্ঠীর মধ্যে চলছে, তারা হলো কুকি এবং মেইতেই। মেইতেই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ উপত্যকায় বাস করে এবং কুকি সম্প্রদায় পাহাড়ে। সহিংসতা শুরুর পর থেকে দুই সম্প্রদায়ের মানুষই নিজেদের এলাকায় রয়েছে। দুই সম্প্রদায় একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে তৈরি হচ্ছে অসন্তোষ, আর এর জন্য দুই সম্প্রদায় একে অপরকে দোষারোপ করছে, তাতে বাড়ছে অশান্তি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে দুই সম্প্রদায় নিরাপদ আশ্রয় তৈরি করেছে, তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, ফলে সুযোগ পেলেই তারা একে অপরকে আক্রমণ করে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। রাজ্য পুলিশও দুইটি শিবিরে বিভক্ত বলে মনে করা হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকেও বিরোধীরা সমালোচনার লক্ষ্যবস্তু করেছে। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। এন বীরেন সিং মেইতেই সম্প্রদায়ের সদস্য, সেজন্য তার নিজের সম্প্রদায়ের প্রতি নরম মনোভাব রয়েছে বলে দাবি করছেন বিরোধীরা। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গুলশান থেকে গ্রেপ্তার। শেখ হাসিনার শাসনামলে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা। ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, প্রথম টিভি বিতর্কে মুখোমুখি ট্রাম্প কমলা। নড়াইলে দাফনের খাটিয়া আনতে গিয়ে প্রাণ গেল ৩ জনের। ধ্বংসের দ্বার প্রান্তে বরিশালের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি। এবং বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের হার। এই ছিল নিউজ আওয়ার। এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।